গাউসের সূত্রের প্রয়োগ এই বিষয়ের ওপর প্রথম পার্টটিতে আমি তোমাদেরকে গাউসীয় তলের বিশেষ কিছু ধর্ম ও দুটি প্রমাণ করে দেখিয়েছি। আজকের অংশে বাকি প্রমাণগুলোকে বোঝানো হবে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং প্রমাণ করার পদ্ধতিগুলোকে খাতায় লিখে নেবে। আমাদের তৃতীয় প্রমাণটি হলো কোনো পাতলা আহিত ধাতব পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো পাতলা ধাতব পাত এটা বলতেই বলছি যে ধরো এরকম টাইপের একটা টিনের শীট, যার দৈর্ঘ্য আর প্রস্থ এইগুলোর তুলনায় বেধটা অত্যন্ত নগণ্য। তাহলে সেরকম টাইপের কোনো শীটের মধ্যে যদি আধান থাকে, সেই আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করব। তো যেহেতু এইখানে শীটটি অত্যন্ত পাতলা, তাই ওর ওপর যে আধান থাকবে সেটা এই পৃষ্ঠে যা আছে এই পৃষ্ঠেও একই আছে, আলাদা কিছু নেই। কিন্তু যদি এটা পাতলা না হয়ে পুরু হতো, তাহলে এই পৃষ্ঠেও যা আধান থাকতো এই পৃষ্ঠে আরেকটি আলাদা আধান ধরতে হতো, কারণ দুটো ডিফারেন্ট ডিস্টেন্সে থাকবে। তো আমি সেরকমই একটি পাত কল্পনা করলাম, পাতলা ধাতব পাত, যার মধ্যে ধরলাম কিউ পরিমাণ আধান আছে। তাকে ফার্স্ট বলি যে একটু আগে আমরা যেরকম আধানের রৈখিক ঘনত্ব শিখেছিলাম, যাকে ল্যামডা বলেছিলাম, তো এখানে আমরা কি হবে, এখানে কি ল্যামডা হবে না, যেহেতু এখানে তল আছে তাহলে ওইটা যেমন একক দৈর্ঘ্যে আধান শিখেছিলাম, এটা হবে একক ক্ষেত্রফলে আধান। তার জন্য এটাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে, অর্থাৎ সিগমা ইকুয়ালস টু কিউ বাই এল এর জায়গায় হয়ে যাবে এ, কারণ প্রতি একক ক্ষেত্রফলের আধানকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। তো ধরলাম এর মধ্যে যে তলমাত্রিক ঘনত্ব সেটা হচ্ছে সিগমা। এবার এই পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই। তাহলে এই পয়েন্টের চারপাশে একটি বৃত্তাকার তল নিলাম, এবং যেহেতু এই আধানকে নিয়ে আমাকে করতে হবে, তাই আমি যে গাউসীয় তলটা কল্পনা করলাম সেই গাউসীয় তলটা একটা চোঙের মতন, এবং চোঙটা এই তলের এদিকে যতটা আছে ওদিকেও ততটা আছে, কারণ এইখান তলের থেকে এই দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে এই দূরত্ব একই ইলেকট্রিক ফিল্ড হবে। এবং খেয়াল করে দেখো যে এই গাউসীয় তলটা যে তলকে যে পার্টে ছেদ করছে সেটিও একটি বৃত্তাকার তল হচ্ছে, এবং এর মধ্যেই এই আধানটি আছে। তো ধরলাম এই তলটির ক্ষেত্রফল ডেল্টা এস। তাহলে এই তলের মধ্যে আধান কত আছে, তাহলে এর কিউ ইনসাইড আমরা লিখতে পারি, যেহেতু তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাহলে সিগমা ইন্টু ডেল্টা এস, এটাই হচ্ছে কিউ ইনসাইড। এই গাউসীয় তলের মধ্যে দেখো তিনটি আবার তল আছে, S1, S2 অ্যান্ড S3। তাহলে ইন্টিগ্রেশন ই ডট ডিএস এটাকেও আমরা তিনটে পার্টে ভেঙে ফেলতে পারি। তাহলে ইন্টিগ্রেশন S1 এর জন্য এটা হয়ে যাবে ই ডট ডিএস, ইন্টিগ্রেশন S2 এর জন্য ই ডট ডিএস, অ্যান্ড S3 এর জন্য ই ডট ডিএস কিউ ইনসাইড বাই এপসাইলন জিরো। এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে যদি একটু দেখি, যেহেতু এগুলো প্লাস চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো সব এই বাইরের দিকে এদিকে বেরোবে, আর নয়তো এদিকে যাবে। তাহলে S1 সারফেসের রেসপেক্টে আর S3 সারফেসের রেসপেক্টে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিরকম, পারপেন্ডিকুলার, অর্থাৎ এই পার্টটার মতন। আর S2 সারফেসের রেসপেক্টে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ট্যানজেনশিয়াল, কারণ দেখো তলটা আছে এইভাবে আর ইলেকট্রিক ফিল্ডও আছে এইভাবে, তাহলে ট্যানজেনশিয়াল। তাহলে এই পার্টটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স জিরো হবে এই ট্যানজেনশিয়াল হওয়ায়। আর এই যে তল দুটো আছে S1 আর S3, এই S1 আর S3টা সাইজ দেখতে পাচ্ছি, এবং এর এরিয়া হচ্ছে এই ডেল্টা এসি। এইটুকুনি জুড়ে সমস্ত জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মানও কনস্ট্যান্ট হবে, এইখানেও কনস্ট্যান্ট হবে, এখানেও কনস্ট্যান্ট হবে। তাহলে এবং সমান দূরত্বে থাকায়, এখান থেকে এও যতটা আছে এখান থেকে এও ততটা দূরত্বে থাকায় এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের যা মান হবে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মানও তাই হবে। তাই আমরা এই S1 আর S3 এর ইন্টিগ্রেশনটাকে আমরা লিখতে পারি, একবারে লিখছি, ই ডিএস ফর S3 কিউ ইনসাইড মানে সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো। এখন এই যে আমরা ইকুয়েশনটাকে সহজ করে লিখে নিলাম, ইটাকে বাইরে বার করে নিলাম, তার দুটো কারণ। এক নাম্বার কারণ হচ্ছে ই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, আর সেকেন্ড কারণ হচ্ছে ই ইজ কনস্ট্যান্ট টু দ্য সারফেস।
তো এই দুটো পয়েন্ট কিন্তু এই পাশে ব্র্যাকেট দিয়ে তোমরা খাতায় লিখে নেবে, কারণ এই পয়েন্টগুলো যদি না লেখো তাহলে পরীক্ষার সময় কিছুটা নাম্বার কেটে নেবে। আর এই S2-র জন্য ইলেকট্রিক ফ্লাক্স 0 হলো, অর্থাৎ কারণ কি না E ইজ ট্যানজেনশিয়াল টু S2, এবার সেটাকেও পাশে ব্র্যাকেটে লিখে রাখবে, তার জন্যই 0 হলো। এই তিনটে পয়েন্ট লিখে তারপরে এই ফর্মুলাটা লিখবে, তাহলে দেখবে আর কাটবে না। তাহলে E কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পরে এই ইন্টিগ্রেশন হবে একটা এই ডেল্টা S এর ওপর আর এর ওপর, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে S1 এর ইন্টিগ্রেশন করলে এর এরিয়া যেহেতু ডেল্টা S, তাহলে ডেল্টা S, আর S3 এর জন্য একই রকমভাবে ডেল্টা S সিগমা ডেল্টা S বাই এপসাইলন 0। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফাইনাল সমীকরণটি কি হলো? 2E ডেল্টা S ইকুয়ালস টু সিগমা ডেল্টা S বাই এপসাইলন 0। এই ডেল্টা S দু সাইডে কেটে গেল, ফলে E ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে এইটা একটা আশ্চর্য মান বেরোলো, একটু খেয়াল করে দেখো। বেরোলো যে কোনো পাতলা ধাতব পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলাটি হয় সিগমা বাই 2 এপসাইলন 0, অর্থাৎ এটি আর এর ওপর ডিপেন্ড করে না। মানে এই যে পয়েন্টটা, সেটা যদি এই পয়েন্ট থেকে আর দূরত্বে হতো তাহলে যা মান হতো অনেকটা বেশি অন্য কোনো দূরত্বে হলেও একই মান হতো, সিগমা বাই 2 এপসাইলন 0। আর নেই, এটা কেন হলো? এটা হওয়ার কারণ বোঝানোর জন্য আমি একটা উদাহরণ বলছি। ধরো পৃথিবী পৃষ্ঠের একটু ওপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, তো পাখিটা যতটা অঞ্চল তখন দেখতে পাবে, যদি পাখিটা অনেকটা উঁচু দিয়ে উড়তো তাহলে অনেক বেশি অঞ্চল দেখতে পেত। তাহলে এর থেকে বোঝা যায় যে এরকম তলের কাছে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের রেসপেক্টে যতটা চার্জ এফেক্টিভ হচ্ছে, এই পয়েন্টটা এখানে না থেকে দূরে থাকলে তার জন্য এফেক্টিভ চার্জ অনেক বেশি হতো। এটাকে সলিড অ্যাঙ্গেল দিয়ে বোঝা যায়। সলিড অ্যাঙ্গেল বলতে যে পয়েন্টটাকে নিয়েছি সেই পয়েন্ট থেকে একটা শঙ্কু কল্পনা করলে সেই শঙ্কুটা যে সলিড অ্যাঙ্গেল গঠন করছে তার এফেক্টিভ এরিয়া এই পয়েন্টটা কাছে হলে ছোট হয় আর দূরে হলে অনেকটা বেশি হয়। ফলে এফেক্টিভ চার্জ যেহেতু বেড়ে যায় আর দূরত্বও বেড়ে যায়, দুটো একসাথে বেড়ে যাওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ডটার মান কনস্ট্যান্ট থেকে যায়। মানে এখানে যা হয় এখানেও তাই হয়। এই কারণে এটা আর এর ওপর ডিপেন্ড করে না, এটার মান কনস্ট্যান্ট হয়। 4 নম্বর প্রমাণে আমরা শিখব কোনো পাতলা নয়, এখানে কেটে দিয়েছে এটাকে, কোনো আহিত ধাতব পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এখন এই আহিত ধাতব পাতটি এখানে পুরু। এখন পুরু হওয়ার জন্য আগের থেকে যে আলাদা হবে সে জায়গায় সেটা হচ্ছে এর এই সারফেসেও যেমন আধান থাকবে, পেছনের ব্যাক সাইডের সারফেসেও আধান থাকবে। তো আমি এই আধানটার তলমাত্রিক ঘনত্ব বললাম আগের মতোই সিগমা। তো এবার আমি গাউসীয় তলকে কল্পনা করার জন্য আমি আর দূরত্বে একটি পয়েন্ট বললাম যেখানে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই, তাকে নিয়ে একটা আমি বৃত্তাকার তল কল্পনা করলাম এবং এখান থেকে একটি চোঙ আঁকলাম এবং চোঙটা এদিকেও প্রসারিত হবে। তাহলে দেখো এখানে এই সারফেসের ওপর দুটি অংশ হচ্ছে, একটা এদিকে একটা এদিকে, কারণ দুটো তল। এই দুটো তল থাকার জন্য যে টোটাল আধান হবে, একটু আগে যেটা আমরা করেছিলাম কিউ ইনসাইড ইকুয়ালস টু সিগমা ইন্টু ডেল্টা এস, তো ধরলাম এই তলটারও ক্ষেত্রফল ডেল্টা এস, কিন্তু এখানে যেহেতু দুটো তল ইনসাইডে আছে, এই গাউসীয় তলের মধ্যে দুটি তল আছে ইনসাইডে, তাহলে টোটাল চার্জ হয়ে যাবে 2 সিগমা ডেল্টা এস। একই রকমভাবে এর তিনটে এরিয়াকে ভাগ করলাম, এটা বললাম S1, এটা বললাম S3 আর এটাকে বললাম S2। তো এই যে গাউসীয় তল, এর জন্য গাউসের সূত্র অ্যাপ্লাই করলে E ডট ds ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন 0, সেটাই হয়ে যাবে 2 সিগমা ডেল্টা এস বাই এপসাইলন 0। এবং এটাকে তিনটে পার্টে ভাগলে সেই তিনটে পার্টের মধ্যে খেয়াল করে দেখো তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে। যেহেতু চার্জগুলো এরকমভাবে আছে তাহলে তলের পারপেন্ডিকুলার ডিরেকশন মানে এদিকে হবে আর এদিকে হবে। তাহলে S1 আর S3-র জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ অনুযায়ী ডিরেকশন কোন দিকে হচ্ছে না, এরা পারপেন্ডিকুলার হচ্ছে, কিন্তু S2-র জন্য এই S2 তলের জন্য ট্যানজেনশিয়াল, মানে আগের মতোই, অসুবিধা নেই। তাহলে এটাকেই আবার একই রকমভাবে আমরা ভেঙে লিখছি S1 E ডট ds, S2 E ডট ds, S3 E ডট ds, 2 সিগমা ডেল্টা S বাই এপসাইলন 0।
এখন এই S1 আর S3 জন্য যেহেতু একই রকমভাবে এটা পারপেন্ডিকুলার হয়, তাই এদের জন্য ভ্যালু থাকবে, আর S2 জন্য ট্যানজেনশিয়াল হয়, এর জন্য ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে, এবং ই কনস্ট্যান্ট হওয়ায়, কারণ এই তল আর এই তলে একই রকমভাবে আগের মতন ই এর মান কনস্ট্যান্ট, কারণ সমান দূরত্বে সব কটা পয়েন্টে আছে, এখানেও তাই। তাই ই ডিএস একবারে লিখে নিচ্ছি, 2E ds ইকুয়ালস টু S1, S3 লিখলাম, 2 সিগমা ডেল্টা এস বাই এপসাইলন 0। এখন S1 আর S3 এরিয়া আমরা জানি ডেল্টা এস, এটাও ডেল্টা এস, এটাও ডেল্টা এস, তাই এটাই হয়ে যাচ্ছে 2E ডেল্টা এস ইকুয়ালস টু 2 সিগমা ডেল্টা এস বাই এপসাইলন 0। এখানে এটা কেটে যাওয়ার ফলে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে 2 সিগমা বাই 2 এপসাইলন 0। আমি এই 2 আর 2কে কেটে দিতে পারতাম, আমি কাটিনি, তার কারণ একটু আগে যে সমীকরণটা বেরিয়েছিল সেটা ছিল সিগমা বাই 2 এপসাইলন 0। তাই দেখো এইখানে ওই পাতটা যদি পাতলা না হয়ে একটু পুরু হয়, তার জন্য তার বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান সেটা ওই পাতলা পাতের মানের দ্বিগুণ হয়, এই কারণে 2টা কাটিনি, তোমরা কেটে দিতেই পারো। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো পাতলা ধাতব পাত বা পুরু ধাতব পাত যাই হোক না কেন, তাদের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় সেটা কিন্তু দূরত্বের ওপর ডিপেন্ড করে না, যেটা একটু আগে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তারই মতন এখানেও আমি বলবো যে পয়েন্টটা যত দূরত্বে থাকে তার জন্য এফেক্টিভ এরিয়া অফ চার্জ বেড়ে যায়, ফলে ডিস্টেন্স বাড়ে, চার্জও বেড়ে যায়, দুটো একই সাথে বাড়ে বলে ইলেকট্রিক ফিল্ডের মান সমস্ত জায়গায় দূরত্ব বাড়লেও কনস্ট্যান্ট থেকে যায়, ধ্রুবক থেকে যায়। এবার আমরা করব কোনো আহিত গোলকের জন্য বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো গোলকের অভ্যন্তরেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায়, কিন্তু তার বিষয়টা আমি পরবর্তী ক্লাসে যখন পরিবাহীর বিভিন্ন রকম ধর্মগুলোকে নিয়ে আলোচনা করব সেখানে বলবো। এখন আমরা কেবলমাত্র বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই নির্ণয় করতে চলেছি। এর প্রমাণ অত্যন্ত সোজা। দেখো তোমরা যে এই একটা গোলক নিলাম, সেই গোলকের মধ্যে কিছু পরিমাণ আধান দিয়ে দিলাম। এখন গোলকটি যদি পরিবাহী হয় তাহলে তার আধান সমস্ত পৃষ্ঠে এসে অবস্থান করে। এর সম্পর্কে প্রমাণ আমি পরের দিনের ক্লাসে অবশ্যই বলবো, আমি এটা বলেইছি। তো ধরলাম কিউ পরিমাণ আধান আছে, এবং বাইরে এই পয়েন্টটা যেটা এর সেন্টার থেকে স্মল আর দূরত্বে, সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই। তাহলে এই পয়েন্টটাকে নিয়ে আমি একটি গাউসীয় তল কল্পনা করলাম, সেটা গোলক হলো। এবার এর মধ্যে একটি ছোট্ট এরিয়া কল্পনা করলাম, যার এরিয়া বললাম ডিএস, তার অভিমুখ এদিকে, এন ক্যাপটা এদিকে, এবং ইলেকট্রিক ফিল্ড সেটারও এদিকে ডিরেকশন। তাহলে গাউসীয় সূত্রকে অ্যাপ্লাই করি যদি, অনেকটা চেনা লাগছে না? হ্যাঁ, প্রথম যে প্রমাণটা করেছিলাম সেটা বিন্দু আধানের জন্য, তার জন্য যেরকম ভাবে করেছিলাম এটাও একই রকম করছি। হ্যাঁ, দেখো রেজাল্টটা কি হয়। তাহলে গাউসীয় সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন 0। তাহলে এইটুকুনি এরিয়ার কথা যদি বলি, তাহলে ই এর ডিরেকশন যেদিকে, ডিএস এরও যেদিকে ডিরেকশন, অর্থাৎ মানে ই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এই একই রকম এই ফর্মুলা দিয়ে আমরা এটা হয়ে যাচ্ছে ই ডিএস কিউ ইনসাইড বাই এপসাইলন 0। এখন কিউ ইনসাইড মানে ক্যাপিটাল কিউ লিখেছি, তাই আমি লিখে দিলাম ক্যাপিটাল কিউ বাই এপসাইলন 0। এখন এই পুরো সারফেস জুড়ে ই এর মান কনস্ট্যান্ট হবে। কেন? কারণ প্রত্যেকটা পয়েন্ট সমান সমান আর দূরত্বে আছে, আর দূরত্বে থাকার জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হলে এটা বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশনটা হবে শুধুমাত্র সারফেসের ওপর। তাহলে কিউ বাই এপসাইলন 0। এখন সারফেসের ওপর ইন্টিগ্রেশন করলে, যেহেতু এটা একটি স্ফিয়ার, তাই এরিয়া হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0। তাহলে ই হয়ে গেল 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ, এটা চেনা। আমরা 1 নম্বর প্রমাণে দেখেছিলাম যে একটি বিন্দু আধানের জন্য কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটি যেটা হয় সেটাও এটাই ছিল, এবং এইখানে যে গোলকের কথা বলছি তার মধ্যে আধান কিউ আছে, তার জন্য বাইরে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই হয়। এটা হওয়ার কারণ হচ্ছে যে এই আহিত গোলকটার থেকে যে পয়েন্টটা আমরা নির্ণয় করছি সেই পয়েন্টটা যেহেতু বাইরে, তাই ওই গাউসীয় তলের রেসপেক্টে কিউ ইনসাইড দু ক্ষেত্রেই এক। তাহলে তোমরা যে কটি প্রমাণ বইতে দেওয়া আছে সব কটি আমি শেখালাম এখানে, তোমরা এই প্রমাণগুলো লিখে নিয়েছো। এবার তোমরা বাড়িতে অবশ্যই নিজেরা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো। আর আমি যেভাবে লিখলাম পয়েন্টগুলো সেগুলো তো রাখবেই, কিন্তু তার সঙ্গে আমি বারবার বলছি পাশে তোমরা কেন এটা ই ডট ডিএসটা হঠাৎ করে ই ডিএস হয়ে গেল, বা ই ডিএসটা কেন 0 হয়ে গেল, মানে এই যে কারণগুলো
বা ই কনস্ট্যান্ট হলো, এই যে তিনটে কারণ, এইগুলো কিন্তু পাশে মেনশন করতে করতে তবে গিয়ে প্রমাণটা করবে, না হলে তোমরা পুরো প্রমাণ করলেও কিছু নাম্বার কেটে নেবে। তাই তোমাদেরকে আমি বলবো যে লেখার প্রসেসটার জন্য তোমরা বাড়িতে অবশ্যই লেখা প্র্যাকটিস করো। আর তোমাদের এই পুরো ক্লাসটা ভালো করে বুঝে শিখে নেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। ক্লাস 12 ফিজিক্সের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় ও তার গাণিতিক সমস্যাগুলির সমাধান করার পদ্ধতি আমি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক বুধবার ও রবিবার তোমাদের জন্য আপলোড করব। তোমরা নতুন নতুন বিষয় সহজে বুঝতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন লাগছে এই ক্লাসগুলো জানাতে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও।